হ্যাঁ, এটা এরকম জায়গায় পরবর্তীতে আপনি ইয়ে করে আপনার ইসে করছে এটা আমি বিকেলে পাঠিয়ে দিই। আচ্ছা, আমার ভুল হয়েছে, আমি নিজে যখন দেখছি না তখন আমি এটা চিন্তা করছি। ওপেনিং করছে বা ওনার নেম হ্যাঁ হ্যাঁ আছে আছে, ওইটা আছে। তাহলে আমরা আরো আপনি যেন আরো ইফেক্টিভ বিএনপি থেকে যে কাপড় দিয়ে তখনই আমার কি দিব আমাকে বলো, চাচা শ্বশুর নিতে দিতে টাকা আছে কি দিব, বলো কোন সম্পত্তি দিব, কোন কাজে কি দিব। আমি এইরকম একটা অবস্থার ভিতরে আসি, আর আমার মেয়েটা কারোর সাথে কথা বলা পছন্দ করে। আবার ওর বাবার ব্যাপারটা সহ্য করতে পারে না। এই যে মিলাদের এত জায়গা থেকে আমি কোথাও যাই, আমার মেয়ে বলে যায় না। তারপরে ওই দিন ডিসি অফিস থেকে আমাকে বলছে যে আপনি আসেন, আপনাদের ভাতার ব্যাপারে একটু কথা বলুন। যাওয়ার পর আমাকে কিছু দিল, এটা নিয়ে আসেন। তোমার এই খাবারটা নেওয়ার মতো আমার এখন ওই অবস্থা। এটাও আমি আমার মেয়েটা এত টিনে যাচ্ছে, আমি আমাকে বলছে আমাকে বলবে কোথাও ভর্তি করতে হবে, কি করতে হবে, বলে এখন আমি বললাম যে আপনার রঙের টাকাটা না তুমি আমার সহযোগিতা করছো, পরে আমাকে আস্তে আস্তে আমার মজুরিটা দিয়ে কিন্তু আপনার বাড়িটা রঙ করতাম, এটা দিয়ে যেটা আমার আয় উঠছিল। হ্যাঁ, তারপরে আপনার ভাড়াটিয়ারা কি ধরনের কাজ করছে আমি বলি, শীতকাল ছিল, একজন ঘরে ঘরে সাবলেট দিয়ে দিচ্ছে, সাবলেট দিচ্ছে আপনার অসুবিধা না, কোনো অসুবিধা নেই। পানিটার খরচ, পানির বিল যেখানে আসতো 9,000, 10,000, 11,000, 12,000, 25,000 টাকা আমি পানির বিল দিচ্ছি। আমার হাজব্যান্ড মারা গেছে, নিচে যে নাম্বারগুলি সেটা কেউ জানে না, উনি জানে। আমি বিদ্যুৎ অফিসে গিয়ে ওদের বুক এনে এই বিদ্যুতের এইগুলি কাজগুলি করাইছি। আমার জন্য একদম সব কিছু নতুন ছিল, হাউসটা পরিষ্কার করেছি, উপরটা করেছি, ভাটিয়া আজকে এটা নেয়, কালকে এটা নেয়, এরকম ছিল। এই 8 মাসে আমি ভাড়া যা পাইছি 3টা কাজ করছি। মাদ্রাসা হুজুরদের টাকা দাও, ওইখানে মিলাপ করা, এইখানে দারোয়ান, ড্রাইভার, কাজের লোক, মেয়েটাকে এগুলি মেনটেন করা, এর ভিতরে বাড়ি সংগ্রহ, এটাই আমার আয়ের উৎস। এটা আমি যতটা আমার বুদ্ধিতে, তারপরে দেখবেন আপনি ভিতরে ভিতরে রং করার ইয়ে করে এগুলি করার কথা ছিল একটা ডিসেম্বর মাসে এগুলি করতে। তার আগে তো চলে গেল, যেহেতু আমি একটু 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 যতটা পারছি। নাম্বারটা যদি আমি আমাদের এইটাই যেমন আইনজীবীকে দিই কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। এমনকি আমি নাম্বারটা পরে সে আপনার সাথে কথা আমি পরে একটা মামলা করতে পারি, আমি সেখানে যাই, আমি মেয়েকে স্কুলে যাবো। আর আমার হাজব্যান্ড আমার বারবার করে বলে এসে শোনো কী হলো না হলো, কী হয় না হয়, তুমি মেয়েটাকে নিয়ে কোচিংয়ে যাবা, স্কুলে যাবা, যেটা আমার হাজব্যান্ড করবে বলবা। এই কারণে এই মেয়েটা যখন তোমার দাঁড়ায় যাবে, তোমার টাকা কিছু, তোমার একমাত্র সন্তান খেলবে। আর আমার এই যে এই মাদ্রাসাটার ব্যাপার হচ্ছে কি, ওইখানে চাচা জ্যাঠারা এসে আমার কাছে, তোমার তো কোনো ছেলে নাই, গাড়িটার একটা আমার একটা গার্জেন, এই যে আপনারা ফোন করেন শুয়ে যে কেউ তো আছে, এই যে দেখা করতে আসে, কেউ তো আমাদের খোঁজ করে কালকে একটা ঈদের দিন দিচ্ছে, আমরা মা মেয়ে বসে আসছি, ভয় ঘর থেকেও তো বের হলো কোথায়, আশেপাশে। এখানে ছিল আমার ননদটা, ননদ বলে বলছি না, বা ননদের যে আমার সাথে কখনো এই সম্পর্ক ছিল, ও 7 দিনে আমাদের বাসায় আসতো, এই টিফিনকারি ঘুরে ঘুরে রান্না করে যেত, আত্মীয় স্বজন বন্ধু আমার সম্পর্কে একটা লোক বলতে পারবে না, কারণ আমি ঘর থেকে বের হতাম। আমার কাজ ছিল নামাজ পড়া, আমার হাজব্যান্ডকে দেখা, বাচ্চাকে দেখা, শ্বশুর শাশুড়ি দেখা। আমার হাজব্যান্ড আমাকে কখনো, আমার ভাই যখন আরো বাংলাদেশ মধ্যে ডাইরেক্টর ছিল, আমি পিডিএম থেকে সাইকোলজিতে মাস্টার্স, তখন আমার বলছে যে তোমার সিভিটা জমা দাও না, দিলে আমি তোমাকে একটা জব দিই। আমি হাজব্যান্ডকে এসে বলেন, আমাদের বলবো আমি যদি তোমাকে জব করাতাম তখন তাকে নিয়ে বিয়ে দিতাম। আমি যেহেতু শুধু আমার ফ্যামিলি আর আমার বাচ্চাটাকে দিতাম, যার কারণে হচ্ছে কি আমি ঘরে থাকতে থাকতে টোটালি ঘরোয়া ভাবে হয়েছে। এই জটিলতাগুলি আমি বুঝি না, আইনের এগুলি আমি বুঝি না। আসার সময় দেখছেন গেটের সামনে ছিল একটা নোটিশ টাঙ্গানো, আমার হাজব্যান্ডকে যখনই টেলিভিশনে ইয়ে দিল, অ্যানাউন্স দিল যে বেশ
হাসিনা দেশ ছেড়ে চলে গেছে, ও নামাজ পড়লাম ওদের সাথে একসাথে খাওয়া দাওয়া করে পরেই বের হয়ে গেল। পাশে ফ্ল্যাটের মহিলা